শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে এত আলোচনা কেন, এনে থাকবে বিস্তারিত প্রতিবেদন। এরপরে জানিয়ে দেব ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রা শুরু। সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে এত আলোচনা কেন? কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বৈঠক বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক এবং এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ ইস্কনের সাবেক এক নেতা গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের সাথে। বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের অভিযোগও তুলেছে। আবার কলকাতা ও আগারতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিশ্লেষকদের অনেকে মনে করেন পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশের বৈঠক বা আলোচনা বসেছে, এটাই হবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন দুই দেশের মধ্যকার কমন বিষয়গুলোতে আলোচনা আসবে। তিনি বলেন সীমান্ত বাণিজ্য, কনেক্টিভিটি, পানির মতে অনেক বিষয় দুই দেশের আলোচনায় সাধারণভাবে থাকে, তবে এজেন্ডার শেষ পর্যন্ত কি থাকবে তা নিয়ে সংশ্লিষ্ট উইং কাজ করছে। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন এজেন্ডায় যাই থাকুক সব ধরনের উস্কানি নিরসন করে উত্তেজনা কমিয়ে এনে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এবারের এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশ ও ভারতীয় পররাষ্ট্র সচিবের এই দ্বিপাক্ষিক বৈঠক ফরেন অফিস কনস্টেশন এপওসি নামে পরিচিত। এটি মূলত দুই দেশের সব বিষয় নিয়ে আলোচনার একটি ফোরাম। এপওসি বৈঠকে নতুন ইস্যু যেমন উঠে আসে তেমনি আগের সিদ্ধান্তগুলো দুই দেশের তরফে কোনটি কতটা বাস্তবায়ন হলো তা নিয়ে পর্যালোচনাও হয়ে থাকে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ক্ষেত্রে কি করা যায় তেমন কিছু আলোচনা হয় এই ফোরামে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল তার নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন এপওসি বৈঠক হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কাঠামোবদ্ধ বিষয় এবং ভারতও এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। ব্রিফিংয়ে সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সাল বলেছেন আইনি অধিকারের প্রতি শ্রদ্ধা এবং সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের বিষয়টি ভারত আবারও উল্লেখ করছে। বৈঠকটি নিয়ে এত আলোচনা কেন? ফরেন অফিস কনস্টেশন এপওসি বৈঠক নিয়ে একটি ও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলো বিভিন্ন কারণে এবারের বৈঠকটি অতিরিক্ত আগ্রহ তৈরি করছে। বৈঠকটির বিষয়ে গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন এটাই খুবই স্পষ্ট, আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল হতে হবে, দুপক্ষকে চাইতে হবে এবং সে লক্ষ্য কাজ করতে হবে। মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের সম্পর্কের দৃশ্যমান অবনতি হয়েছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটনা প্রবাহ দুই দেশের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করেছে তাতে এই বৈঠকে কিছু আলোচনা হয় এবং এখান থেকে নতুন কোন দিকে পরিস্থিতি মোড় নেয় কিনা তা নিয়ে আগ্রহ আছে মানুষের। সর্বশেষ গত 2 সপ্তাহের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি ছাড়াও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তারের ঘটনার জের ধরে ভারতের আগারতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে। এই ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে গত মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ভারতের কলকাতা ও আগারতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রধানরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ বৃহস্পতিবার ঢাকায় ফিরে এসেছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর প্রণয় ভার্মা সাংবাদিক বলেছেন কোন নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। তিনি বলেছিলেন আমরা আমাদের আলোচনা চলমান রাখবে, বৈঠক তারই একটা অংশ। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা ভারতের নাম উল্লেখ করে নানা মন্তব্য করেছে যা ব্যাপকভাবে আলোচনায় এসেছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে, ভারতীয় মিডিয়ার এমন প্রচারও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ সরকারও এ ধরনের খবর সত্য নয় বলে দাবি করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার দেশের সব রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে এ নিয়ে বৈঠক করেছেন। আবার শেখ হাসিনা সরকারের পতনের পর এবারের আন্দোলনের সাথে জড়িত নেতাদের পক্ষ থেকে ভারতকে নিয়ে যেসব বক্তব্য বিবৃতি এসেছে তাতে ভারতের দিক থেকেও নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে বলে অনেক ধারণা রয়েছে। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেছেন সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের শীতলতা কিংবা উত্তেজনা তৈরি হয়েছে। তিনি বলেন এখন বৈঠক যদি এই উত্তেজনা কমিয়ে আনতে দুই দেশে একমত হতে পারে তাহলেও তো সম্পর্ক স্বাভাবিক করার দিকে অগ্রসর হওয়া যায়, সেটি হওয়া উচিত। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যে ধারণা দিয়েছেন তাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি আলোচনায় আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। যদিও ভারতের অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্বয়ং বিভিন্ন সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছেন। গত সপ্তাহে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। লন্ডনে একটি অনুষ্ঠানে তার টেলিফোনে অংশ নেওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিবৃতি দেওয়ার বিষয়টিতে বাংলাদেশের সরকারের আপত্তির বিষয়টি আলোচনায় আসতে পারে বলে অনেক মনে করেছেন। একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনৈতিক দলের সংখ্যালঘু ইস্যুতে অপতথ্য প্রচারের বিষয়টি তো ভারতীয় দৃষ্টিতে আকর্ষণীয়
বিষয়টি আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ বা এমন কিছু এই আলোচনায় আসার সুযোগ নেই, কারণ বাংলাদেশ আগেই বলেছে বিচারিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় যে বিচার চলছে তার রায় হওয়ার পরে এই বিষয়ে ভারতের সাথে আলোচনা করবে। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে আলোচনার জন্য প্রাথমিক এজেন্ডা ঠিক করে দুই দেশের সংশ্লিষ্ট শাখাগুলো। আবার আলোচনার সময় অনেক ক্ষেত্রে নতুন নতুন বিষয় উঠে আসে, তবে ঠিক কিনা নিয়ে চলবে আলোচনা তার সম্পর্কে এখনো নিশ্চিত এজেন্ডা ঘোষণা বা প্রকাশ করেনি কোনো পক্ষেই। কর্মকর্তা যে ধারণা দিচ্ছেন তা হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনায় কয়েকটি নিয়মিত আলোচনায় আসে। বাংলাদেশ যেমন অভিন্ন নদীর পানি বন্টন কিংবা আরো বিশেষভাবে তিস্তা নদ সহ কিছু নদীর পানির বিষয়টি উল্লেখ করে থাকে, এর বাইরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা ও সীমান্ত পরিস্থিতিতে গুরুত্ব পেয়ে থাকে। পাশাপাশি গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশের ভিসা কার্যক্রম অনেকটাই বন্ধ করে দিয়েছে ভারত। বৈঠকে এই বিষয়টিও উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দূতাবাসে অভিমুখে বিএনপি 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা শুরু। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপি 3 অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মরণাঙ্কলিপি প্রদান করা হবে। রোববার 8 ডিসেম্বর বেলা 11:30টার দিকে আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক কর্মসূচি শুরু হয়। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতাকর্মী এসেছে। তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠছে আশেপাশের এলাকা। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে পদযাত্রা হোক। শেখ হাসিনার পূর্বাবাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে জানান উপস্থিত নেতাকর্মীরা। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পদযাত্রার নেতৃত্বে আছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলা বাতিলের রায় বহাল। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের করা 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 24 অক্টোবর হাইকোর্ট 5 মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। শ্রম আইনে করা মামলাগুলোর কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন। মামলা কার্যক্রম বাতিল ঘোষণায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এসব লিভ টু আপিলের উপর আজ শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান। পরে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, 5টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 5টি লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রইল। সংশ্লিষ্ট আইনজীবীরা ভাষ্যমতে ডক্টর ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক 5টি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুত অভিযোগ তুলে 2019 সালে মামলাগুলো করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে 2011 ও 2019 সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন ডক্টর ইউনূস। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টে বিভিন্ন সময় রুলস আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত 24 অক্টোবর রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক 5 আবেদনে আজ আপিল বিভাগের শুনানির পর খারিজ হলো।